নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা কেমন আছো? বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানাই। আমি উড়ানের এক নতুন পর্ব নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো চলো দেখে নি কী হতে চলেছে। প্রথমেই দেখা যায় মহারাজ কাউকে একজনকে ফোন করছে। মহারাজের বাবা বলছে, তুই কাকে ফোন করছিস? মহারাজ তখন ফোনে বলে, শোন, তুই কিন্তু ঠাম্মিকে আটকা। ঠাম্মিকে তুই কিছুতেই যেতে দিস না, ট্রেনে উঠতে দিস না, কিছুতেই তুই ঠাম্মিকে গ্রামের ফিরতে দিস না। তখন ছেলেটি বলে, মেজদা, তুই কি বলছিস? ট্রেন তো অনেক আগেই ছেড়ে দিয়েছে। মহারাজের মন তখন খুব খারাপ হয়ে যায়, ফোনটা কেটে দেয়। আর তখন সে মন খারাপ করে এক জায়গায় বসে পড়ে। মহারাজের বাবা বলে, কী রে, চলে গেছে তাই না? মহারাজ বলে, ঠাম্মিকে যে অপমান সহ্য করতে হয়েছে বাবা, আর ঠাম্মি যে অপমান সহ্য করেছে তাতে তো ঠাম্মিকে এই বাড়িতে রাখা যেত না। ঠাম্মি বাধ্য হয়েছে এই বাড়ি ছেড়ে যেতে। আর ঠাম্মি যেভাবে অপমানিত হয়েছে, ঠাম্মি আর কোনোদিনই এই বাড়িতে ফিরে আসবে না। মহারাজের বাবা বলেন, যাতে আসে সেই ব্যবস্থাটা তোরা করবি। মহারাজ বলে, আমরা কি ব্যবস্থা করব বাবা? বাবা বলেন, কেন? ঠাম্মির বাড়িতে যাবি তোরা, গ্রামের বাড়িতে কয়েকটা দিন থেকে আসবি, গিয়ে ঠাম্মিকে বোঝাবি আর সঙ্গে করে নিয়ে আসবি, ব্যাস, তাহলে তো হয়ে গেল। তখন পূজারিনী বলে, হ্যাঁ বাবা, ঠাম্মি আমাকেও যেতে বলেছেন। তখন মহারাজ বলেন, হ্যাঁ যান, তবে আপনি একাই যান, গিয়ে ঠাম্মিকে বুঝিয়ে নিয়ে আসুন। আর পূজারিনী তখন চুপ হয়ে যায়। মহারাজ বলে, তবে বাবা, ঠাম্মি কিন্তু চট করে রাগ করার মানুষ নন, কিন্তু এবার মা যেইভাবে অপমান করেছেন তাতে ঠাম্মি এই বাড়িতে আর কোনোদিনই ফেরত আসবেন না। উনি বাধ্য হয়েছেন এই বাড়ি থেকে যেতে। এই বলে মহারাজ সেখান থেকে চলে যেতে থাকলে তখন পূর্ণিমা চলে আসে। তখন মহারাজ বলে, এই তো, নাম নিতে না নিতেই মাতৃদেবী হাজির। তখন পূর্ণিমা বলে, সবার দিকে তাকায় পূর্ণিমা একবার করে, আর বলে, কি ব্যাপার, আমাকে নিয়ে কথা হচ্ছিল নিশ্চয়? তো কি কথা হচ্ছিল শুনি? হ্যাঁ, কি গো, কি কথা হচ্ছিল? মহারাজ বলে, কি আলোচনা হতে পারে বলে তোমার মনে হয় শুনি? হ্যাঁ, তুমি এত স্বার্থপর মানুষ, ওই বৃদ্ধ মানুষটাকে অপমান করে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিলে, বাড়ি থেকে যেতে তুমি বাধ্য করলে ওই বৃদ্ধ মানুষটাকে। পূর্ণিমা বলে, আমি কাউকে বাড়ি ছেড়ে যেতে বাধ্য করিনি। তাছাড়া আজকে আমার খুব আনন্দের দিন, আমি এই দিনটাকে সেলিব্রেট করতে চাই, আমি কোনো অন্য কথা শুনতে চাই না। মহারাজ বলে, হ্যাঁ, তোমার কাছে তো ভালো দিন হবেই, কারণ ঠাম্মি যে বাড়ি ছেড়ে চলে গেছে এটা তো তোমার কাছে খুব আনন্দের, তাই না? এই নিয়ে মহারাজ আর পূর্ণিমার মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে। তারপর পূর্ণিমা বলে, শোনো, তোমরা সোমনাথকে চেনো না। সোমনাথ কিন্তু একটা দারুণ চাকরি জোগাড় করে ফেলেছে। আর সোমনাথের বাবা তখন বলে যে, তাই নাকি? সোমনাথের মা বলে, হ্যাঁ। সোমনাথের বোনও তখন বলে যে, তাই নাকি, দাদা কোথায় চাকরি জয়েন করেছে? তখন সোমনাথের মা বলে, সে দারুণ জায়গায়, আমি আজকে খুব খুশি ওকে নিয়ে, খুব হ্যাপি যে ও আজ একটা ভালো চাকরি জোগাড় করে ফেলেছে। তখন মহারাজের বোন বলে, কোন কোম্পানিতে জয়েন করেছে দাদা? তখন পূর্ণিমা বলে, ও একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করেছে, আর বোধহয় খুব শিগগিরই ও তোমার 70 লাখ টাকা দিয়েও দেবে, কেননা রিসেন্টলি ও বিদেশেও যাবে শুনেছি। মহারাজ তখন বলে, হ্যাঁ হ্যাঁ, সে বিদেশে যাক, চাই মঙ্গল গ্রহে যাক, আমার সেটা দেখে লাভ নাই। ওকে 30 দিনের মধ্যে 70 লাখ টাকা বাবাকে বুঝিয়ে দিতে বলা হয়েছে, ও সেটা দিয়েও দেবে। পূর্ণিমা তখন বলে, দ্বিগুণ দেবে, ও দ্বিগুণ ফেরত দেবে, তবে সেটা 30 দিনে নয়। পূর্ণিমা তখন আর বাবাকে বলে যে, মানে মহারাজের বাবাকে বলে যে, 30 দিনে কি এতগুলো টাকা দেওয়া সম্ভব? তোমার ছোট ছেলের তো না হয় কোনো বোধ শক্তি নেই, কিন্তু তোমার তো আছে নিশ্চয়ই। তুমি কি করে বলছো যে 30 দিনে ও 70 লাখ টাকা ফেরত দিয়ে দেবে? আর তাছাড়া ও পড়াশোনায় এতটাই ভালো যে ও যে কোনো জায়গায় গেলেই চাকরি পেয়ে যাবে। তোমার মেজো ছেলেও তো শুনেছি পড়াশোনায় খুব ভালো, কিন্তু সে কই, সে তো কিছু করে না। আর সঙ্গে সঙ্গে মহারাজকে খাওয়ার খোঁটা দিয়ে দেয় পূর্ণিমা। মহারাজেরও মন তখন খুব খারাপ হয়ে যায়, সে খুব রেগে যায় আর বলে, ঠিক আছে, আমিও আর তাহলে এই বাড়ির অন্ন মুখে দেব না। পূর্ণিমা বলে, কতদিন খাবি না? কতদিন খাবি না শুনি? কতদিন না খেয়ে থাকবি? থাকবি তো সেই এই বাড়িতেই। পূজারিনী বলে, আচ্ছা মা, আপনি আপনার মেজো ছেলেকে তো খুব ভালোবাসেন, তাহলে মুখে স্বীকার করেন না কেন? এই কথাটা মহারাজ শুনে মহারাজ একটু ভাবুক হয়ে পড়ে, সে মায়ের দিকে তাকায়, কিন্তু তার ঠিক পর মুহূর্তেই পূর্ণিমা বলে বসে, ভালোবাসতাম, এখন আর বাসি না, এখন শুধু ঘৃণা করি। মহারাজ তখন শুনে খুব মন খারাপ তো দূরের কথা, খুব রেগে যায়। সে বলে, হ্যাঁ হ্যাঁ, জানি তো, তুমি আমাকে ঘৃণাই করো। এই একই কথা শুনতে শুনতে আমি ছোট থেকে বড় হয়ে গেছি, এই একই কথা কেন বারবার করে বলো বলো তো? আমি আজই গ্রামের বাড়ি চলে যাব, আমি থাকবো না এই বাড়িতে। পূজারিনী বলে, তাহলে আমার কি হবে বাবা, আমি কি করব, আমি কোথায় যাব? মহারাজ বলে, ডিভোর্স নিয়ে নেবেন, বাড়ি চলে যাবেন নিজের, হয়ে গেল, কোথায় যাবেন আবার? পূর্ণিমা আরও বলে, ও মুখে যেটা বলল সেটা যদি করতে পারে তাহলে বুঝবো ওর বুকের পাটা আছে। পূজারিনী বলে, আমরা সবাই একসঙ্গে থাকবো মা, আপনি এটা দেখবেন, বলে সে সেখান থেকে চলে যায়।
মহারাজের বাবা পূর্ণিমার মায়ের পায়ে পূর্ণিমার পায়ে হাত দিয়ে বলে, তুমি এটা করো না পূর্ণিমা, এবার তুমি একটু শান্তি দাও, দয়া করে তুমি একটু শান্তি দাও। তখন পূর্ণিমা বলে, এটা তুমি কি করছো? ওদিকে দেখা যায় সোমনাথ অফিসে কাজ করছে। এদিকে সোমনাথের ম্যাডাম কিন্তু খুব স্ট্রিক্ট, সে সোমনাথকে একের পর এক অর্ডার করতে থাকে। সোমনাথকে বলে, যাও, একজন মেয়ে বাইরে বসে আছে, তাকে তুমি নিয়ে এসো। এটা শুনে সোমনাথ খুব অপমানিত বোধ করে যে তাকে একজন মেয়েকে ডেকে আনার কথা বলা হচ্ছে। তখন তার ম্যাডাম বলে, যাও, প্রিয়াঙ্কা নামে মেয়েটিকে ডেকে আনো, অনেকক্ষণ ধরে ওয়েট করছে। এটা শুনে সোমনাথের তো খুব রাগ হয়, সে বাইরে গিয়ে মেয়েটিকে ডাকতে যায়। আর সোমনাথ মেয়েটিকে দেখেই চিনতে পারে যে এটা তো সেই মেয়ে যার সাথে তার ধাক্কা লেগেছিল। এরপর প্রিয়াঙ্কাকে সে ভেতরে নিয়ে যায়, নিয়ে গিয়ে দেখে প্রিয়াঙ্কা ম্যাডামের ঘাড় টিপে দিচ্ছে। এরপর ম্যাডাম প্রিয়াঙ্কাকে বলে যে আমার পাটা চেপে দাও। তখন এই দেখে সোমনাথের আরও রাগ হয়, খুব রেগে যায় সোমনাথ। আর তখন ম্যামের সাথে ঝামেলা করতে থাকে, বলতে থাকে, এটা আপনার কীরকম ব্যবহার? এই নিয়ে ম্যাডাম তো খুব রেগে যায়, আর ম্যাডামের সাথে সোমনাথের ঝামেলা লেগে যায়। এরপর ম্যাডাম সোমনাথকে বেরিয়ে যেতে বলে অফিস থেকে। সোমনাথ বলে, আপনি না বললেও আমি ঠিক বেরোতাম। আর এই শুনে ম্যাডাম সোমনাথকে বের করে দেয়। সোমনাথ বলে, আমার সম্পর্কে এই ধারণাটা আপনার যে ভুল, সেটা আপনার কাছে খুব তাড়াতাড়ি প্রমাণ হবে, আপনি খুব তাড়াতাড়ি সেটা বুঝতে পারবেন, বুঝলেন? এদিকে মহারাজ বাড়ি থেকে চলে যাওয়ার জন্য ব্যাগ গোছাতে থাকে। তখন মহারাজের বোন আসে। বোন এসে আটকানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারে না। মহারাজ কিছুতেই কোনো কথা শোনে না। তারপরে মহারাজের বাবা আসে। মহারাজের বাবাও খুব আটকাতে থাকে মহারাজকে, কিন্তু মহারাজ তার বাবারও কোনো কথা শোনে না। এই করতে করতে মহারাজ তার বাবাকে ধাক্কা দিয়ে বসে, আর মহারাজের বাবার শরীরটা খুব খারাপ হয়ে যায়। মহারাজ তখন বাবা বাবা করে বাবাকে বিছানাতে শুইয়ে দেয়, আর একটু জল নিয়ে আসে, আর মুখে চোখে জল ছিটিয়ে দেয়। এদিকে সোমনাথকে অফিসের এক কলিগ বলে যে, আপনি তো ম্যাডামের কাছে সরি চেয়ে নিলেই পারতেন, তাহলে তো সব কিছু ঠিকঠাক হয়ে যেত। তখন সোমনাথ বলে, ম্যাডামেরই উচিত আমার কাছে সরি চাওয়ার, আমি কোনোদিনও চাইবো না। তখন প্রিয়াঙ্কা আসে। প্রিয়াঙ্কা সোমনাথকে বলে, শুনুন, ম্যাডামের কেবিনে যেটা হলো তার জন্য সরি। সোমনাথ বলে, না না, আপনি কেন সরি বলছেন? আপনি তো আপনার কাজ করছিলেন, অসভ্যতা তো উনি দেখাচ্ছিলেন। আসলে কি বলুন তো, যার যত টাকা তার তত গরম। ম্যাডামের পকেটে অনেক টাকা তো, তাই আজকে ওনার এতটা গরম। আর সোমনাথ এটাও বলে যে, আমি একদিন অনেক টাকা রোজগার করে দেখাবো, আর ওনার থেকেও অনেক বড় কোম্পানি বানাবো। তখন ম্যাডাম বুঝবেন তার জায়গাটা, আর ম্যাডামকে ম্যাডামের যোগ্য জবাব দেবো সেই দিনই আমি। সোমনাথ ওনার কার্ডটা বের করে প্রিয়াঙ্কাকে দেন। আর প্রিয়াঙ্কা বলেন, আমার লক্ষ্যের সাথে, প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে যে আমার লক্ষ্যের সাথে এনার লক্ষ্যের অনেকটাই মিল আছে। সোমনাথ তখন চলে যায় ওখান থেকে। প্রিয়াঙ্কা সোমনাথের কথাগুলো শুনে সোমনাথের প্রতি মুগ্ধ হয়ে পড়ে। এদিকে দেখা যায় পূজারিনী তার বাবার ছবি দেখে কাঁদতে থাকে, আর মহারাজের কথাগুলো ভাবতে থাকেন। মহারাজের সাথে বিয়ের মুহূর্তগুলো পূজারিনী ভাবতে থাকে আর সমানে কাঁদতে থাকে। তার কিছুক্ষণ পরেই পূর্ণিমা আসে পূজারিনীর ঘরে, আর বলে, তুমি না বলেছিলে যে এই বিয়েটা তোমার কাছে কোনো ছেলে খেলা নয়? আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মতো সুন্দর পর্ব পেতে আগামীকালকেও উড়ান দেখতে ভুলো না যেন। আগামীকালকে আমি তোমাদের জন্য নতুন এপিসোড নিয়ে আসব। ততক্ষণের জন্য আমার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, কেমন? ভালো থাকবে, টাটা।